দ্য গ্রেটেস্ট অন আর্থ বিশ্বকাপ একেবারে শেষ মুহূর্তের মঞ্চ প্রস্তুত করে ফেলেছে। সেমিফাইনালের মঞ্চে 4টা দল এবং সেটাও খুবই ইন্টারেস্টিংলি র্যাঙ্কিংয়ের 1, 2, 3, 4 এই 4টি দল প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে র্যাঙ্কিংয়ের 1 থেকে 4 নম্বর দল। একদিকে ফ্রান্স, স্পেন, হাই ভোল্টেজ 2 ইউরোপিয়ানের লড়াই, আরেকদিকে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দ্বিতীয় বিশ্বকাপের খোঁজে ইংল্যান্ড। এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ডকে এখানে আসতে পারে দিতে হয়েছে কোয়ার্টার ফাইনালের কঠিন পথ। ইংল্যান্ড হারিয়েছে নরওয়েকে, আর্জেন্টিনা হারিয়েছে সুইজারল্যান্ডকে। সবগুলো ম্যাচ নিয়ে কথা বলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা আওয়ারে। আমি ফয়সাল তিতুমির এবং আজকে আমাদের সঙ্গে দুজন ভেরি স্পেশাল গেস্ট আছেন। একজন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার, লেজেন্ডারি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, আশা করি ভালো আছেন। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলবো। পরিচয় করে দিই আরও একজন গেস্টের সঙ্গে, তিনিও বাংলাদেশের কিংবদন্তি সাংবাদিকতার জগতে, দিলু খন্দকার। 8টি বিশ্বকাপ কভার করেছেন। দিলু ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। একটু আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, কারণ হচ্ছে বাংলাদেশে যে কয়জন, আপনি যদি আর্জেন্টিনার টপ ফ্যানদের খুঁজে নিতে চান, আসলাম ভাইও জানেন, দিলু ভাই ইজ ওয়ান অফ দেম। কিন্তু এই আর্জেন্টিনার কাছ থেকে কি আপনি এটা নিশ্চয়ই এতটাও এক্সপেক্ট করেননি যে ফ্যানদের এরকম পরীক্ষা নিবে, সেটাও পরপর 3টা ম্যাচে ইজিপ্ট, কেপ ভার্দে এবং ফাইনালি সুইজারল্যান্ডের সঙ্গে অনেকটা একই রকম অবস্থা, শেষ মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা জয় নিশ্চিত করলো। আপনি কি এটাতে সন্তুষ্ট নাকি একটু টেনশন হচ্ছে সেমিফাইনালের আগে? না, কোনো টেনশন নেই। কিন্তু আমি এবারে ওয়ার্ল্ড কাপ গিয়েছিলাম। জি। তো আমি যেখানে গিয়েছিলাম টরন্টোতে, আমি 19 তারিখ টরন্টো একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলাম ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে। ওয়াও, মানে বিশ্বকাপ ফাইনালের ঠিক 1 মাস আগে আপনার এক প্রেডিকশন। মাসে, যেদিন কারণ পরের দিন ম্যাচ ছিল জার্মানি আইভরি কোস্ট, ওই ম্যাচের টিকিট ছিল আমার। জি। তো আমি কিন্তু কনফিডেন্টলি বলেছিলাম যে এই 4টা টিম সেমিফাইনাল খেলবে। একদম ঠিক আজকে 1 মাস পর এই 4টা টিম দাঁড়িয়ে আছে। এবং আমি এখনো বলি, আমি তখনও বলেছি কাপ ইউরোপে থাকবে। মানে আপনি আর্জেন্টিনাকে বাতিল করে দিচ্ছেন? আমি, কারণ ওই যে কথাটা আপনি বললেন, গত 3 ম্যাচ আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে, আমরা কিন্তু সেই আর্জেন্টিনাকে দেখতে অভ্যস্ত নই। গতবার যেমন প্রথম ম্যাচ সৌদি আরব, বিফোর ম্যাচ আমি বলেছিলাম এই ম্যাচ আর্জেন্টিনা হারবে, বিফোর সৌদি আরব ম্যাচ, এবং সত্যি 2-1 গোলে হেরেছিল। এবং আমি বললাম যে আমি মেক্সিকো ম্যাচ দেখব মাঠে বসে, মেসি গোল করবে, আর্জেন্টিনা ফ্লাইং হাই এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমি আমার পুরো পরিবার নিয়ে কাতার গিয়েছিলাম, আমরা 5টা ম্যাচ দেখেছি। এবং মেসি ম্যাচ আমি বহু আর্জেন্টাইনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে মেক্সিকোর সাথে পারবে না। তখন আমি বললাম দেখো, আমি মারাদোনাকে খেলতে দেখেছি, মারাদোনার ইন্টারভিউ করেছি, দ্যাট ওয়াজ 1994 আমেরিকা ওয়ার্ল্ড কাপ। আমি মারাদোনাকে খেলতে দেখছি। আই ক্যান শিওর যে মেক্সিকো ম্যাচ আর্জেন্টিনা জিতবে, মেসি গোল করবে, এই যে ফ্লাইং হাই হবে, এটা শেষ করে ওয়ার্ল্ড কাপ জিতে। সত্যি কিন্তু তাই হয়েছিল। এবং আই থিঙ্ক আমি যখনই প্রেডিকশন করেছি সেটা কিন্তু কখনো মিথ্যে হয়নি। তো এবার আমার সবসময় মনে হচ্ছে যে মেসি ওরিয়েন্টেড আর্জেন্টিনা টিমটা এবং ডিফেন্সটা খুব নড়বড়ে, মেসি কেন্দ্রিক এই টিমটা। আগে যেটা, আমি ভক্ত মারাদোনা একা যে জিনিসটা করতেন, মেসি কিন্তু সেইখানে নেই। মেসি তার জীবনের শেষ ধাপে, আমি প্রথম বিশ্বকাপ খেলতে দেখেছি মেসিকে 2006, এবং প্রতিটা বিশ্বকাপে আমি দেখেছি। এবারই শুধু প্রথম মাঠে বসে মেসির খেলা দেখা হলো না, কারণ আমি গিয়েছিলাম টরন্টো পর কানাডাতে। তো এবারও আমার মনে হয় যে ভেরি টাফ ম্যাচ হবে ইংল্যান্ড। আর যদি এটা ফ্রান্স হয়, ইট উইল ভেরি ডিফিকাল্ট ফর আর্জেন্টিনা, এটা আমার ধারণা। ওকে, আমরা দিলুভার কাছে যেটা শুনলাম, আসলাম ভাই যেটা বুঝলাম, তার প্রেডিকশন মোটামুটি সব মিলে গেছে। আমরা মনে হয় এখনই আমি একটু শুনে নিই, সেমিফাইনালে আর্জেন্টিনা জিততে পারবে কি পারবে না ইংল্যান্ডের সাথে। ইটস ভেরি কঠিন ম্যাচ, বাট এটা এক্সট্রা টাইমে করাবে, এটা শিওর। এবং হ্যারি কেইনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। অল রাইট, থ্যাংক ইউ দিলু ভাই। আমরা আপনার কাছে আবারও ফিরবো, একটু আসলাম ভাইয়ের কাছে যাবো। আমি ইংল্যান্ড নরওয়ে ম্যাচ নিয়ে কথা বলতে চাই। যেহেতু ভাইয়া বললেন হ্যারি কেইনের কথা, কিন্তু এই ম্যাচের নায়ক বনে গেছেন জুড বেলিংহাম। ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। হালান্ডকে নিয়ে বেশি আলোচনা ছিল, হালান্ড ভার্সেস হ্যারি কেইন। কেমন উপভোগ করলেন ম্যাচটা? খুব এনজয়েবল। এই ম্যাচগুলো আসলে খুব উপভোগ্য হচ্ছে। এবং
ফুটবলের যে উত্তেজনা, এদের এই খেলার মাধ্যমে আমরা খুব এনজয় করছি এই ম্যাচগুলো, এবং এটা সেনায় সেনায় লড়াই হচ্ছে, এবং আমি বলবো যে এই যে যুদ্ধটা হচ্ছে এটাই ফুটবল, এটাই সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ওদের পারফরমেন্স। আর্জেন্টিনা ম্যাচ আসলেই রেফারিং ভিআর বিতর্ক হচ্ছে। এই বিতর্ক কিন্তু ইংল্যান্ড নরওয়ে ম্যাচেও ছিল, একটা গোল বাতিল হয়েছে হালান্ডের মানে ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের গোলটা, এবং অ্যাট দ্য সেম টাইম ধরুন তাদের সেকেন্ড গোল নিয়েও বিতর্ক হচ্ছে যে এই বলটা লেগেছিল নাকি স্পাইডার ক্যামের কেবলে, কিন্তু সেটা রেফারি দেখেননি। তো আপনার কাছে এই ম্যাচের কি মনে হয় যে ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল, যে গোলটা বাতিল হওয়া এবং ভিআর এর ইন্টারভেন? হ্যাঁ, ডেফিনেটলি একটা গোল বাতিল হওয়া মানে তাদের মানসিকভাবে কিছুটা হলেও তারা একটু ঝিমিয়ে পড়েছে, যার জন্য ওই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তো এই গোল বাতিল হওয়াটা যে কোনো দলের জন্য একটা তাদের একটু হলেও পিছিয়ে দেয়। আচ্ছা, আপনি খেলোয়াড় হিসেবে কি আপনি ভিআর পছন্দ করেন নাকি করেন না? আপনি পক্ষে নাকি? না, আমি এটার পক্ষে, কারণ জাস্টিস ইজ দেয়ার। আপনি জাস্টিফাইড না হলে আপনার মনেও ক্ষোভ থাকবে যে না, আমার গোল হলো, আমাকে গোল দিতে দিল না। তো এই জায়গাগুলো তো ক্লিয়ার করা যায়, এবং এটা প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারবো এবং দেখতে পাবো যে না, এটা কোনটা রাইট কোনটা রং। অলরাইট, দিলু ভাই, আর্জেন্টিনার নামলেই আলোচনা ওঠে ফিফা আর্জেন্টিনাকে জিতিয়ে দিচ্ছে, রেফারি আর্জেন্টিনার পক্ষে ডিসিশন নিচ্ছে। এই ম্যাচেও এমবোলোর রেড কার্ডটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু যেটা রিপ্লেতে ভিআর বলছে যে ওটা একটা ডাইভ ছিল, এবং এবারের ওয়ার্ল্ড কাপের নিয়মই হচ্ছে আপনি যদি সিমুলেশন করেন এবং সেটাতে আপনি ইন্টারভেন করে রেড কার্ড দিতে পারেন, বাট তারপরে আলোচনা কিন্তু চলছে। এটার সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন স্পেনের ডিফেন্ডার কুরাবাস মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন আমার কোথাও মনে হয় নেই যে ভুল হয়েছে রেফারিং, যা ডিসিশন দিয়েছেন রেফারিং দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট। কুরাবাস যে সেমিফাইনাল খেলবে ফ্রান্সের সাথে, এবং সে বলেছেন যে আমি ফাইনাল খেলতে চাই মেসির আর্জেন্টিনার সাথে, ইট ওয়াজ মাই ড্রিম। উনি বার্সেলোনায় খেলেন, তো রাইট, তার মতো প্লেয়ার যদি বলেন যে রেফারিং ওয়াজ পারফেক্ট। আসলে ভাই যেটা বললেন, আমিও মনে করি প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত, খেলাটা আরো ফেয়ার হোক। কারণ আপনি 66 ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর এই ইংল্যান্ড জার্মানি, সেই গোল বিতর্ক কিন্তু রয়েই গেছে। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু বিতর্কটা কিন্তু যায়নি বলি ইনসাইড দ্য লাইন অর আউটসাইড দ্য লাইন, গোল ডিসিশনটা সেই বিতর্কটা থেকে অনেক দূর। রেফারিং নিয়ে এত আলোচনা হয় নাই, এবার হচ্ছে ভিআর অনেক বেশি ইন্টারফেয়ার করছে। যেমন যেই কথাটা বলেন যে ক্যামেরায় লেগে বলটা এন্ডারসনের কাছে গিয়েছিল, ওর পাশে বেলিংহাম গোল করেছে, ডেফিনেটলি এইটা ভিআর এর সাহায্য নেওয়া যেতে পারত, কারণ হালান্ড এবং গোলকিপার ওরা কিন্তু সবাই প্রোটেস্ট করেছে, যেহেতু ভিআর এর সুযোগ রয়েছে। এত কথা শুধু আর্জেন্টিনার বেলায় কেন ওঠে আমি কিন্তু বুঝি না জিনিসটা, কারণ আমি মনে করলাম যে আমি আর্জেন্টিনাকে একটু বেশি পছন্দ করি, কিন্তু স্পেনের ডিফেন্ডার ও কিন্তু আর আর্জেন্টিনাকে পছন্দ করে না। ইনফ্যাক্ট স্পেনের কোচও ম্যাচের আগে বলেছিলেন আমাদের প্রতিপক্ষ নট রেফারি। ইভেন ফ্রান্সের কোচও কিন্তু বলেছে যে দ্যাট ওয়াজ বিউটিফুল রেফারিং, ভিআর নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় যেটা নিয়ে প্রশ্নটা উঠছে, যে কারণে ভিআর নিয়ে বিশ্লেষকরা যেটা বলছেন যে ভিআর ধারাবাহিক হচ্ছে না, মানে সব দলের সঙ্গে একই আচরণ করছে। আমি এটার সাথে একমত এটা, যে এইটার ইমপ্লিমেন্টেশনটা আরো বেটার হওয়া উচিত, আরো নিখুঁত হওয়া উচিত। ভিআরটা নিয়ে ফিফাকে আরো ভেবে দেখা উচিত, যে এটা ক্রিকেটে রয়েছে, ঠিক আছে, 2টা 3টা 4টা একটা ফিক্স করা যেতে পারে, কমিয়ে আনা যেতে পারে জিনিসগুলির জন্য। এটা যত মডার্ন টেকনোলজি আসবে তত বেটার হবে খেলার জন্য। তবে আমি কিন্তু এই কুলিং ব্রেকের পক্ষে না, কারণ এটা খেলাটার গতি কমিয়ে দিচ্ছে। যেমন এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে অনেকেই কথা বলেছেন যে ওটা 5 মিনিট পরে পেনাল্টি কিকটা হয়েছে, তাতে প্লেয়ারের মনোযোগ নষ্ট হয়েছে, এমবাপ্পের ওটা নষ্ট হয়েছে। এটাই ভিআর এর এই ডিলেড ডিসিশন এমবাপ্পেকে প্রভোগ করেছে এবং তাকে ওটা খারাপ মারতে বাধ্য করেছে, খেলার মনোযোগ কমাচ্ছে। এবং কুলিং ব্রেক আমি যেটা মনে করি যে এটাও খেলার সৌন্দর্যটাকে
হানি করছে। আসলাম ভাই, কুলিং ব্রেক কুলিং ব্রেকটা যেটাকে বলা হচ্ছে, ওখানে ওয়েদারের জন্য এটা দিয়েছে জি নাকি? জি, আসলে ভাই একটা তো এয়ার কন্ডিশন স্টেডিয়ামে খেলা হয়েছে, সেখানে কুলিং ব্রেক কেন হলো? এটা তো একটা বড় সমালোচনা হচ্ছে যে ফিফা কমার্শিয়াল চিন্তা করে দিয়েছে ওই সময়টা বিজ্ঞাপন চালানোর জন্য। ওকে, আমরা আসলে ভিআর এবং এটা নিয়ে আরো কথা বলছি, বাট আমরা ম্যাচেও যেতে চাই। আর্জেন্টিনা সুইজারল্যান্ড দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, শ্বাসরুদ্ধকর লড়াই হয়েছে ইংল্যান্ড নরওয়ে। সব কিছু নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, ফিরছে একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকবেন, চলছে ফিফা আওয়ার। আসলাম ভাই, আর্জেন্টিনা ম্যাচে এবারে একটু নজর দিতে চাই। আর্জেন্টিনা সুইজারল্যান্ড। আর্জেন্টিনা আজকে মনে হয়েছে তাদের স্ট্র্যাটেজি ছিল একটু দেখে শুনে খেলা, ডিফেন্সিভ অ্যাপ্রোচ। খুব একটা আমরা আর্জেন্টিনাকে ফাইনাল থার্ডে যেতে দেখিনি। আপনি যদি তাদের ফরমেশনও দেখেন, সাবগুলো দেখেন, যেন বল তারা সুইজারল্যান্ডের কাছে রাখতেই দিচ্ছিল। কি বলবেন? না, খেলাটা ওরা একটু পিছিয়ে থেকে সামনে যেতে চেয়েছে আমার মনে হয়, এবং ওরা চেয়েছে যে ওরা খেলুক, লেট দেম প্লে। এবং ওরা কিন্তু তুমুল মানে ফাইট করেছে। হ্যাঁ, মানে প্রতিটা সেক্টরে ফাইট পর্যন্ত তো খেলায় সুইজারল্যান্ড মনে হচ্ছিল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ওই ওদেরকে খেলতে দিয়েছে, কিন্তু এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমাদের সময় এরকম ছিল যে অপোনেন্টকে খেলতে দিচ্ছে, কাউন্টার অ্যাটাক, এটা আমরা যে গোল করব। টোটাল আর্জেন্টিনার যে দলটা, এটা একটা দলে পরিণত হয়েছে, এবং আমি মনে করি এরা এখনো যথেষ্ট ভালো ফুটবল খেলছে। না খেললে কিন্তু এই গোলগুলো তারা করতে পারে না। আমার মনে হয় তাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে খেলার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা খেলায় জিততে পারে, এবং গত 3টা ম্যাচে নিশ্চয়ই সেই আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যদি একটু দিলু ভাই আপনার কাছে জানতে চাই, স্কালোনির স্ট্র্যাটেজিতে আপনি এই ম্যাচে, এটা তো খুব ভিজিবল ছিল, আর্জেন্টিনা ফার্স্ট হাফে মনে হয় শটই নিয়েছে মোটে 3টা। পুরো 90 মিনিটসে যে শট নিয়েছে তার চেয়ে বেশি শট নিয়েছে পরের 30 মিনিটসে, বিকজ আর্জেন্টিনা তখন মরিয়া হয়ে গিয়েছে। কি বলবেন আর্জেন্টিনা এই স্ট্র্যাটেজিটা? আসলে এই ভার, এই বিতর্ক আর্জেন্টিনা টিমের উপরে এফেক্ট পড়েছে, এটা কিন্তু খেলাতেই বোঝা যাচ্ছে। যদিও তারা বলেছে আমরা ওগুলো নিয়ে ভাবছি না, কিন্তু মাঠের ফুটবল দেখে মনে হয়েছে আজকে কিন্তু আরো বেশি জড়সড় মনে হয়েছে আর্জেন্টিনাকে। মরক্কো ম্যাচেও কিন্তু এতটা মনে হয়, আগের ম্যাচে এতটা মনে হয়, মিশর ম্যাচে, কিন্তু আজকের ম্যাচে মনে হয়েছে। বাট যখন খেলাটা এক্সট্রা টাইমে গেছে, আমি কনফার্ম ছিলাম যে আর্জেন্টিনা জিতবে। এক্সট্রা টাইমে, এক্সট্রা 30 মিনিটস ওইখানে আর্জেন্টিনা। কারণ এই ধরনের দলের সাথে আপনি 10 জন নিয়ে পারবেন না, যেখানে মেসির মতো প্লেয়ার রয়েছে, তার কাছে আপনি 10 জন নিয়ে কতক্ষণ ডিফেন্ড করবেন? ওরা কিন্তু সবই করেছে। আজকের ম্যাচে যদি দেখেন যে রেড কার্ডের পর থেকে যা কিছু কাউন্টার অ্যাটাকও করেছে, কিন্তু ডিফেন্সটায় প্রায় 8-9 জন ডিফেন্স করেছে, সেখানে জায়গা বের করা কঠিন ছিল। মেসি দুর্দান্ত শট সেভ করেছে, গোলকিপার অসাধারণ সেই শট, কারণ ওটা কিন্তু গোল হয়ে যাওয়ার মতো। আবার আলভারেজ যেটা বল, যেই অ্যাঙ্গেলে বলটা গোল নেটে রেখেছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল। কমেন্টেটর, ইংলিশ কমেন্টেটররা কিন্তু বললেন যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায়, এই গোলটা অনেক মূল্যবান হয়ে থাকবে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল। লতারো মার্টিনেজকে স্কালোনি সবসময় চেঞ্জিং খেলাচ্ছেন, এবং সে যে দলের একটা অ্যাসেট, এটা কিন্তু ইটালিয়ান লিগেও মার্টিনেজ প্রমাণ করেছেন। যেমন আরেকটা প্লেয়ারের অ্যাবসেন্ট আমার খুব বেশি খারাপ লাগে, দিবালা, কারণ দিবালা ইজ এ ভেরি ক্লাস প্লেয়ার, খুবই আনলাকি যে এই ছেলেটা আউট অফ দ্য 22-এর চ্যাম্পিয়ন, বাট সে কিন্তু পারফর্ম করেছে অনেক ভালো ইটালিয়ান লিগে। বাট কেন যে দলে নাই, আমি কিন্তু এই জিনিস আমারই বোঝা হয় না। যেমন আমি একটা কথা সবসময় বলি যে দিয়েগো মারাদোনা যখন 86-এ ক্যাপ্টেন হয়েছিলেন, তখন বিলার্দো, কার্লোস বিলার্দো কোচ ডাক্তার ছিলেন বেসিক্যালি, বাট চাকরি ব্যবসা করতেন ফার্নিচারের, ডাক্তারি করেননি। তো উনি যখন কোচ হয়ে গেলেন, তখন একটা দুর্দান্ত কথা বলেছিলেন যে উনি 7 দিন উড়ে গিয়েছিলেন বার্সেলোনাতে মারাদোনার কাছে, দিয়েগো তুমি আমার ক্যাপ্টেন, আমি আর্জেন্টিনায় কোচ হয়েছি, আমি জানি তোমার হাত দিয়ে আর্জেন্টিনায় ওয়ার্ল্ড কাপ ফিরে আসতে পারে, আমি এইটা দেখতে চাই, আমি 7 দিন তোমার সাথে থাকতে চাই, আমি তোমার চাল চলনটা দেখতে চাই, 7 দিনে তুমি কি করো। 7 দিন তো মারাদোনা একটা কথা বলেছিলেন, ডাক্তার তুমি যে তোমার প্লেয়ারদের নিয়ে কোচিং করো, মাঠের খেলাটা আমার কাছে, মাঠের বাইরের কাজটা তোমার। তো বিলার্দো একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে আমার দলে একজন মারাদোনা 10 জন প্লেয়ার আছে,
এটা নিয়ে গন্ডগোল লেগে গিয়েছিল। তাহলে কি আমরা প্লেয়ার না ওই আর্জেন্টিনার ওই স্কোয়াডের? এবং যেই দিন বুয়েনোস আইরেস থেকে টিমটা মেক্সিকোতে চলে আসে সেই দিন উনি এই কথাটা বললেন। মেক্সিকোতে এসে ব্রিটিশ মিডিয়া এটা ফলো করে ধরে ফেলেছে বিলার্দোকে, যে বিলার্দো তোমার টিমের স্ট্রেংথ, বললো আমার টিমে একজন মারাদোনা 10 জন প্লেয়ার। উনি আবার রিপিট করলেন। তো এটা নিয়ে ব্যাপক ক্রিটিসাইজ হলো ইংলিশ মিডিয়ায়। এবং 86 বিশ্বকাপ মারাদোনা প্রুভড হিমসেলফ, এককভাবে খেলে যে বিশ্বকাপ করা যায়, জয় করা যায়, সেটা 86 বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল কি না করেছেন মারাদোনা। সেই 7 জনকে কাটিয়ে গোল, ইংল্যান্ডের বিরুদ্ধে গোল অফ দ্য সেঞ্চুরি, বেলজিয়ামের বিরুদ্ধে গোল, ফাইনাল সব কিছুই করেছেন। কিন্তু আপনি হ্যান্ড অফ গডের কথা সেটাও বলছেন করেছেন, না। কিন্তু তারপরে কিন্তু গোল অফ দ্য সেঞ্চুরিটা করেছেন, যেটা নিয়ে কোনো বিতর্কই না, নেই। একদমই না। এবং পরের ওয়ার্ল্ড কাপেও ফাইনালে যে হেরেছে আর্জেন্টিনা। তো এই যে আর্জেন্টিনার খেলাটা আমরা যেটা দেখি, যে তারা যে ছন্দের যে ফুটবলটা খেলে, এই আজকের ম্যাচে কিন্তু আমি সেটা দেখি, আমি দেখি আজকে দেখেছি বড় হিসেবেই ফুটবল। কারণ এই স্কালোনি মেসির সাথে প্লেয়ার ছিল 2006, পেটারম্যান ওয়াজ দ্য কোচ। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে হেরেছিল জার্মানির কাছে, সেই ম্যাচটা আমি মাঠে বসে দেখেছিলাম। কান্নার রোল পড়ে গেছিল যে আর্জেন্টিনা গুড বাই হয়ে গেল জার্মানি ওই স্টেডিয়ামে। বাট তারপরেও দেখেছি আর্জেন্টিনাকে অনেক কিছু, কিন্তু বাট এই ফুটবলটা আর্জেন্টিনা দেখিনি। এটা স্কালোনির একটা স্ট্র্যাটেজি হতে পারে যে খেলাটা যত লেন্দি হবে তার টিমের ক্ষমতাটা বাড়ে, তারা বেশি কন্ট্রোল করবে, সেটাই করেছে। তারা লাস্ট 2টা গোল করেছে খুব অল্প সময়। তখন কিন্তু সুইজারল্যান্ডের অবস্থা শেষ, একে তো 10 জন ছিল প্লেয়ার, তারা রিকভারির সুযোগ ছিল না। তো আমার মনে হয় সেমিফাইনাল উইল বি ডিফারেন্ট বল গেম। ইউরোপের যে খেলার ধাঁচটা, অন্য দলগুলি ফ্রান্স বলি, স্পেন বলি, ইংল্যান্ড বলি, তাদের সাথে একটা তুমুল লড়াই হবে লাতিন আর ইউরোপিয়ান ফুটবলের। দেখা যাক। জি, এটাই আসলে চলছে। আমরা দেখছি একটা সময় পর্যন্ত বিশ্বকাপে একবার লাতিনে যাচ্ছে, একবার ইউরোপে যাচ্ছে, কিন্তু গত আমার মনে হয় যে 2002 ব্রাজিল জেতার পরে আস্তে আস্তে আমরা ইউরোপের প্রাধান্য দেখেছি, সেখানে আবার আর্জেন্টিনা ফেরত এসেছে। আমরা আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আর একটা জায়গায় যেতে চাইবো। 1-1 গোলের সমতা যখন ফিরলো, তার মিনিট 5-এর মধ্যে রেড কার্ড, সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হলো। তখনও খেলার প্রায় 15-20 মিনিট বাকি, কিন্তু ওই সময়টুকুতেও আর্জেন্টিনাকে খুব বেশি প্রেসিংয়ে কিন্তু যেতে দেখা যায়নি। এবং দিলু ভাই যেটা বললেন, আপনারও কি সেটাই মনে হয় যে তাদের স্ট্র্যাটেজি ছিল শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া খেলাটা? এক্স্যাক্টলি, এবং তাদের স্ট্র্যাটেজিটা কাজে লেগেছে। এবং প্রতিটা যখন যত ফ্যাগ এন্ডে যাচ্ছিল খেলাটা, তত বেশি প্রেশার দিচ্ছিল আর্জেন্টিনা। তার মানে ওরা মানে জিততেই হবে ম্যাচ, এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলেছে, এবং তাদের সেই রিসোর্স আছে ওখানে ওই টিমের ভিতর। আসলাম ভাই, আপনি খেলোয়াড়ের জীবনে অনেক গোল করেছেন। এবারের বিশ্বকাপে যেটা হচ্ছে, সব বড় তারকারা মেসি, এমবাপ্পে, হালান্ড, হ্যারি কেন গোল করছে, এরকমটা কি আগে কখনো দেখেছেন? না, এটা খুব রিয়ার অকেশনে দেখলাম। এইবার দেখলাম যে প্রতিটা যারা বড় বড় স্ট্রাইকার, যারা খ্যাতি মানে স্ট্রাইকার, সবাই গোল পাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। ওকে, সো আমরা একটু শুনবো আপনার কাছ থেকে বিরতি থেকে ফিরে গোল্ডেন বুট বলের লড়াইয়ে কারা এগিয়ে থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ফিফা আওয়ারের সময় হয়েছে আরেকটা ছোট্ট বিরতির, একটু পরে ফিরছি। আসলাম ভাই, গোল্ডেন বুট যেহেতু এখন শেষ দিকে, আর মাত্র সেমিফাইনাল 2টা, একটা থার্ড প্লেস এবং ফাইনাল 4টা ম্যাচ বাকি, সো অবভিয়াসলি এখন গোল্ডেন বল বুটের হিসাব আসবে। আপনি যদি পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কার হাতে গোল্ডেন বুটটা গেলে খুশি হবেন? মেসি, এমবাপ্পে, বা এখন তো অপরচুনিটি আছে বেসিক্যালি হ্যারি কেইনেরও আছে বলা যায়। আমার মনে হয় এমবাপ্পের হাতে যেতে পারে। দিলু ভাই? আমারও তাই মনে হচ্ছে, এমবাপ্পের চান্সটা বেশি, সেকেন্ড মেসি। বাট এমবাপ্পে যে তার যে এবিলিটি, তার যে অবস্থাটাই রয়েছে, কারণ ফ্রান্স গোটা টিমটাই যেন একটা খুনির মতো, অসাধারণ যা খেলছে তারা, একদম ডিস্ট্রাকটিভ, এবং পাওয়ারের সাথে তারা খুব স্পিডি ফুটবল খেলছে, যেটা ডিস্ট্রয় করে দিতে পারে যে কোনো ডিফেন্সকে। আর এমবাপ্পে যা যে ফর্মে রয়েছেন, দেমবেলে যেখানে রয়েছেন, ওলিজে যেটা রয়েছেন, বায়ার্ন মিউনিখের যে ফুটবলটা খেলছে, ওলিজে এত চুপচাপ ফুটবলার,
গোটা খেলাটা খেলে দিচ্ছেন, Yeah. কিন্তু তার নামটাই আসছে না। 5টা অ্যাসিস্ট করেছেন এই হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে। এবং সেই কিন্তু গোটা খেলাটা গড়ে দিচ্ছেন, নিশ্চয়ই, এমবাপ্পেদের রাস্তাটা তৈরি করে দিচ্ছেন, দেম্বেলে, এমবাপ্পে এদের জন্য। ওলিসে হলো নিউক্লিয়াস টিমটার। হয়তো খুব চুপচাপ খেলেন, যেটা খেলছেন বেলিংহ্যাম হঠাৎ করেই জ্বলে উঠেছেন। যেমন মেসির ওইখানে, যেমন আমি সবসময় বলবো লতারো মার্তিনেজ খুব দুর্ভাগা, কারণ এই একটা প্লেয়ার যখনই নামে তখনই ডেঞ্জার মুভ হয়, অ্যাসিস্ট করেন। আগের ম্যাচে যে বলটা অ্যাসিস্ট করেছিলেন, গোলটা হলো কি অসাধারণ কাজটাই করেছিলেন। এই খুব দুর্ভাগ্য এটা। যেমন আলভারেজ স্প্যানিশ লিগেও যে গোলগুলি করেন, ইংলিশ লিগে আজকে কিন্তু তার ছোঁয়া ছিল। তো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু একটা দলের জন্য অ্যাসেট। মেসির সব থেকে প্লাস পয়েন্ট হলো যে কোনো জন গোল করতে পারে, তবে সবাই চেষ্টা করেন মেসিকে ব্লক করে দিলে গোটা খেলাটা আর্জেন্টিনা স্তব্ধ হয়ে যায়। এবং খেয়াল করবেন যে এই মেসিকেই কিন্তু অ্যাসিস্ট করতে হয়েছিল আজকে প্রথম গোলটার জন্য। আমি মেসি যখনই বলটা ধরে মনে হয় মাঠে ঘুমিয়ে আছে কিংবা শান্ত হয়ে দাঁড়িয়ে, বাট যখনই বল পায় তখন কিন্তু ডেঞ্জার হয়ে যায়। তো যেটা এমবাপ্পের একটা প্লাস আছে, এমবাপ্পে যেমন স্পিডে করেন, তার ফিজিক্যাল কন্ডিশন, মেসির কিন্তু ফিজিক কন্ডিশনটা ওইরকম না। এট দ্য সেম টাইম দিলু ভাই, এরকম কি মনে হয় যে লিওনেল মেসি আসলে এখন বোধহয় একটু মোর প্লে মেকার বা উইঙ্গার ভূমিকায় যাবেন, গোল করাবেন? ডেফিনেটলি এটা তো আমার মনে হয় এটা হতে পারে যে তার বয়সের জন্য, তার ম্যাচিউরিটির জন্য এই জিনিসটা এসেছে। কিংবা তার শারীরিক গঠন কিন্তু দিয়েগো মারাদোনার মতো নয়। মারাদোনার যেটাকে আমরা দেখেছি এক এক ম্যাচে 20 থেকে 30টা ফাউল শুধু মারাদোনাকে করা হয়েছে, বাট তারপরেও আটকানো যায়নি। বাট মেসি কিন্তু আজকেই রেফারিকে কমপ্লেইন করতেছিলেন, তার অনেকগুলি দাগ হয়ে গেছে শরীরে, যে পাওয়ার ফুটবলটা তার উপরেই অ্যাটাক করেছে সুইজারল্যান্ড, এবং তিনি কিন্তু রেফারিকে অনুযোগও করেছেন এটা নিয়ে। আর মারাদোনা তো সবসময় বলেছেন কাদের সাথে ফুটবল খেলছে, যে এটা যেভাবেই হোক আটকাও মারাদোনাকে, যেটা এখন এমবাপ্পের হয়তো পাওয়ারের জন্য অনেকেই পারছে না, বাট এই ওয়ার্ল্ড কাপে হি ইজ দ্য এক্সেপশনাল প্লেয়ার। রাইট, একদমই তাই। স্পেন এবং ফ্রান্সের খেলা হবে এবং সেখানে আমরা দেখছি যে স্পেনকে এগিয়ে রাখছে, মানে ফ্রান্সকে এগিয়ে রাখছে সবাই। আপনার কাছে কি মনে হয় ওই ম্যাচে আসলে স্পেনের সম্ভাবনা কতটা থাকতে পারে? স্পেনের জেতার সম্ভাবনা 99% আমি মনে করি। স্পেনের এগেইনস্ট ফ্রান্স ইন সেমিফাইনাল? মানে এটা আপনার কেন মনে হচ্ছে? ওদের কিছু ক্যারিসমেটিক ক্যারেক্টার আছে যেটা ওদের ধরতে গেলে খুব বিপদ হবে, এবং তারা যে লেভেলে ফুটবল, যে স্পিডে ফুটবল খেলে, ওর ধারে কাছে ওরা আসতে পারবে কিনা আই মিন ডাউট। তবে এই ম্যাচে কার্ডের ছড়াছড়ি হবে, স্পেন অ্যান্ড ফ্রান্স ম্যাচে। দিলু ভাই একমত আপনি আসলাম ভাই? আমি একটা কথা বলবো, ফ্রান্সকে যদি কেউ থামাতে পারে সেটা স্পেন। এবং গত ইউরো নেশনস লিগ দুটাতেই কিন্তু ফ্রান্স হেরেছে স্পেনের কাছে। ইয়ামাল একটা কথা বলেছে, কিন্তু ফ্রান্স বড় দল আমরা জানি, ওরা কিভাবে খেলে সেটাও আমাদের জানা, আমরা আমাদের কাজটা করতে চাই। তার মানে খুব কুল একটা 18 বছরের ছেলে, যার ম্যাচুরিটি ওইভাবে আসেনি যেটা এমবাপ্পের ছিল গত ওয়ার্ল্ড কাপে। এই জায়গাটা এখন এসে দাঁড়িয়েছে ইয়ামাল। এবং স্পেনের সব থেকে বড় কথা কি, স্পেন যে টিকেট টাকা ফুটবল খেলে, এইটাই বিরক্ত হয়ে যদি ফ্রান্স, যেটা আসলাম ভাই বলেন যে বেশি কার্ড শো হতে পারে, সেই ক্ষেত্রে নেগেটিভ হবে ফ্রান্সের জন্য। কারণ ওই তার টিকি টাকা ফুটবলটা সত্যিই কিন্তু বিরক্ত বানিয়ে ফেলবে অন্য দলকে, কারণ নিজেদের মধ্যে কতক্ষণ বলটা রেখে অপোনেন্টকে বিরক্ত পাজেল করে দেওয়া যায়। বাট আমি এখনো মনে করি এই দলের যারা জিতবে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। ওকে, এবার একটা জিনিস দেখছি আমরা, যেটা র্যাঙ্কিং এর বলছিলাম 1, 2, 3, 4 ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড, তারাই এসেছে সেমিফাইনালে। জার্মানি বাদ পড়ে গেছে, নেদারল্যান্ডস বাদ পড়ে গেছে, পর্তুগাল, ক্রোয়েশিয়ার মতো দলগুলো। বাট স্টিল আপনার কাছে কি মনে হয় যে বিশ্বকাপের সেরা 4টি দলই এখন সেমিফাইনালে? হ্যাঁ, ডেফিনেটলি এই 4টি দলই সেরা ফুটবলই খেলেছে, দেখার মতো ফুটবল খেলেছে। জি, গতির সঙ্গে তাল মিলিয়ে তারা যে স্কিলটা ইউজ করেছে, এটা দেখার মতো। জি, অলরাইট। দিলু ভাই, অনেকের দল তো বিদায় নিয়েছে বলছি, অ্যাট দ্য সেম টাইম অনেকের এটা শেষ বিশ্বকাপ ছিল। আমরা শেষবারের মতো ধরুন ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে ফেলেছি, লুকা মডরিচ, মো সালারও প্রবাবলি। সো
বিশ্বকাপ আসলে প্রতিবারই এরকম হয় না, অনেকের বিদায় দিতে হয়, নতুন অনেককে আমরা বরণ করে নিই। এবারের বিশ্বকাপটা সেদিক থেকে কেমন ছিল? অনেক বেশি এক্সাইটিং, কারণ আমি যতগুলি ওয়ার্ল্ড কাপে গিয়েছি, দিস ইজ 8th ওয়ার্ল্ড কাপ আমার জন্য, এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, কারণ এবার অনেক বেশি স্টারকে দেখেছি আমরা ফ্লারিশ করেছে। আগে আপনি গোল্ডেন বুট 6 গোল করে হতো, এখন 8 গোল করে কিন্তু অলরেডি রিচ করে আছে, আরো 2টা করে খেলা ম্যাচের বাকি আছে, সংখ্যাও বেড়েছে আসলে, ম্যাচের একটা সংখ্যাও বেড়েছে। কে ভার্দেকে আপনি ভুলতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আপনি ইরানের বিদায়টাও মেনে নিতে পারবেন না। তো জার্মানি ইকুয়েডরের কাছে হারবে এটা কেউ ভাবেও নি, কিন্তু যে জার্মানরা 4 বারের চ্যাম্পিয়ন, 4 বারের ফাইনালিস্ট, ব্রাজিল তার টিমটা কেন যেন আমার মনে হয়েছিল একটা প্রপার কোচের কাছে পড়েনি। কার্লো আনচেলত্তি থেকে আপনার মনে হয়? আমার মনে হয়েছে উনি বেশি এক্সপেরিমেন্ট করেছেন, Okay. কারণ আমি মনে করেছিলাম এখানে ব্রাজিল তার নিজেদের কোনো একজন কোচকে দিবেন, কারণ এই প্রথম ব্রাজিল একজন একদম। ফরেন কোচের কাছে নিয়ে এসে, যদিও ইংল্যান্ড জার্মান কোচ নিয়ে সেমিফাইনালে, তারপরে আমার মনে হয়েছে যে ব্রাজিলের যে খেলার যে ছন্দটা সেটাই নষ্ট হয়ে এটা গেছে। একজন ব্রাজিলিয়ানই এটা আসলে বুঝতে আমার পারবে। মনে হয়েছে আর জি কি। জি, Right, right. অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি ফিফা আওয়ার্ডে। আসলাম ভাই, আমরা আপনার কাছ থেকে শুনে নিয়েছি স্পেন ফ্রান্স ম্যাচের প্রেডিকশন। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে কে জিততে পারে আপনার কাছে মনে হয়? আর্জেন্টিনার চান্স বেশি। আর্জেন্টিনার চান্স বেশি। দিলু ভাই? অঘটন হতে পারে। মানে অঘটনটা কি, ইংল্যান্ড হারবে নাকি না আর্জেন্টিনা? না, অঘটন আমি এই জন্য বললাম যে সবাই প্রেডিক্ট করছে আর্জেন্টিনা জিতবে, বাট একটা আপসেট হলেও দেখা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আমাদের আজকের ফিফা আওয়ারে। আর কিন্তু 4টা ম্যাচই বাকি এবং সবগুলো ম্যাচই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিটিভিতে। এছাড়া আমরা ফিফা আওয়ার নিয়ে তো হাজির হবই। আজকের মতো আমি ফয়সাল জিতুমির বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, শুভকামনা।